দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। কি বই পড়ছেন এই আলোচনায়। এই আলোচনায় আমি সাধারণত আমরা আমি আপনি আমরা সবাই মিলে কে কি বই পড়ছি, সেই বইটি কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, কেন ভালো লাগছে, কেন খারাপ লাগছে, এইসব বিষয় নিয়ে ছোট্ট করে একটু কথাবার্তা বলে আলোচনা করি। আজকের এই পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আহ শেখ মেহেদী মির্জা। তিনি ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। তিনি কর্মরত আছেন কুমিল্লায়। খুব ইন্টারেস্টিং একটি বই তিনি পড়ছেন সম্প্রতি বা পড়ে শেষ করেছেন। যে বইটি নিয়ে দর্শক আপনারা খেয়াল করে থাকবেন, ঢাকার বেশ কয়েকটি পত্রপত্রিকায় বইয়ের কিছু কিছু অংশ নিয়ে রিপোর্টও প্রকাশিত হয়েছে। এই বইটির পাঠ প্রতিক্রিয়া কিংবা অথবা এই বইটি সম্পর্কে একেবারেই তার ব্যক্তিগত ভালো লাগা না লাগা অনুভূতি, এই বিষয়গুলো আমরা শুনবো। শেখ মেহেদী মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছেন সেজন্য। ধন্যবাদ সাগর ভাই। আমরা শুরু করব জাস্ট এই বইটিকে দিয়ে, যে যে বইটি আপনি পড়েছেন। আপনি বলেন, আপনি যে বইটি পড়েছেন বইটির নাম এবং এই বইটি যিনি লিখেছেন তার সম্পর্কে আপনি শুরুতে যদি একটু সংক্ষিপ্ত আমাদেরকে একটু ধারণা দেন, তাহলে আমার মনে হয় যে আমাদের পরবর্তী আলোচনায় ঢুকতে সুবিধা হবে। আমি সম্প্রতি পড়েছি কাজী হাবিবুল আওয়াল, বর্তমান সিইসি 13তম প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের। বিচার ও প্রশাসন ভেতর থেকে দেখা, কাজী হাবিবুল আওয়াল। তো ওনার 2021 সালে একটা বই পাঠ ইংলিশে বের হয়েছিল, ট্রাজেক্টরি অফ এ জুডিশিয়াল অফিসার। তো ওইটারই বাংলা অনুবাদ এটা। এটা প্রকাশনা করে পাঠক সমাবেশ থেকে। তো কাজী হাবিবুল আওয়ালের একজন, মানে হাবিবুল আওয়াল সাহেবের জীবন কিন্তু একটা বর্ণাঢ্য জীবন আমার মতে আর কি। ওনার কথাবার্তা যখন বলে তখন ওনার কথাবার্তা আমি খুব আকর্ষণ বোধ করি আর কি। সেজন্য ওনার লেখা বের হইতেই আমি দ্রুত বইটা সংগ্রহ করে নিয়ে আসি। তো ওনার সমগ্র বইটা আমি পড়লাম। আহ, পরে ওনার সমগ্র জীবনে, কর্মজীবনে এবং ছাত্র জীবনে আমি রাজনৈতিক ভাবে উনি কোনো দলের সাথে কখনো সংযুক্ত ছিল না, কোনো রকমের সংশ্লেষ আমি খুঁজে পাই নাই। তো ওনার বই একবারে প্রথম থেকে উনি কর্মজীবন থেকে শুরু করছে আর কি। তো উনি প্রথমত আহ, আহ, 1972-এ ওনার এসএসসি, 74-এ ওনার এইচএসসি, 76-এ এবং 78-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল ইয়াতে আইনের উপরে অনার্স মাস্টার্স, এবং উনি 1981 সালে সহকারী জজ হিসেবে উনি জয়েন করছেন। পরে উনি আস্তে আস্তে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব, উপসচিব, সচিব, এরকম করে উনি প্রশাসনেও চলে আসছেন। তো ওনার এই বর্ণাঢ্য জীবন নিয়ে উনি বইটা লিখেছেন। তো মজার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেক বিষয় নিয়ে যারা কথা বলতে চায় না, উনি সেই সব বিষয় নিয়ে কথা বলছেন। যেমন কোন বিচারপতিরাই কিন্তু তাদের সময়কালের কোনো বিচার নিয়ে আলাপ করতে চায় না। আমি পাইনি, অনেক বিচারপতির লেখা আমি পড়েছি। তো উনি আলোচনা করছে ওনার আমলের 8টা বিচার নিয়ে। 8টা বিচার নিয়ে এখানে আলাপ করেছে। হ্যাঁ, এর মধ্যে বিব্রতকর বিচারও আছে, যে বিচারে ওনার কাছে পরবর্তীতে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, এরকম বিচারও আছে। যেমন একটা বিচার আছে ছাপাখানার মামলা। তো এই মামলার মধ্যে উনি যাকে শাস্তি দিয়েছেন, তো উনি যখন 2000 সালে নীলক্ষেত থেকে হাঁটতেছেন, একটা রিক্সায় উঠছে শেয়ারে, এমন সময় ওই আসামি এসে ওনার সাথে রিক্সায় উঠছে। ওইটা সালাম ইন্টারেস্টিং দিয়ে যে বললো, তিনি স্যার। আমি এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু, যে যিনি বিচারক ছিলেন তিনি নীলক্ষেত থেকে রিকশায় উঠেছেন শেয়ারে। মানে জি, বিষয়টা কিন্তু, ওনার তো প্রাইভেট কারে যাওয়ার কথা কিংবা ট্যাক্সি ডেকে যাওয়ার কথা, কিন্তু বা একা একা একটা রিক্সা নিয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু জি, সেই জায়গায় তিনি জি, রিক্সায় উঠেছেন, তার সঙ্গে আরেকজনকে শেয়ার করে যেন মানে কম খরচে যাওয়া যায়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। জি। তো শেয়ারে যখন উঠেছে, তখন একজন এসে, এক যুবক এসে পরিচয় দিল যে আমি তো আপনারা চিনি, আপনি ঢাকা 8 নম্বর কোর্টের জজ ছিলেন তখন। আচ্ছা। তো আপনি আমাদের 10 বছরের জেল দিয়েছিলেন। তো উনি শুনে খুব আঁতকে উঠছে এবং অপ্রস্তুত হয়ে বলল যে আসলে মামলার বিবরণটা বলেন, আমার তো মনে নেই। তো বললো, আপনি 1993 সালে একটা ছাপাখানার মামলায় জাল স্ট্যাম্প ছাপানোর অপরাধে আপনি আমাকে 10 বছরের জেল দেন। তো 7 বছরের উপরে হইলে জামিন পাওয়া যায় না দেখে আমি 3 বছর জেল খেটে এরপরে আমি জামিন বের হয়েছি। তো ওই ওইটা তো আমার দোষ ছিল না, আমার ছাপাখানার যারা মালিক ম্যানেজার তারা জাল জালিয়াতি করছে, আমি রোলার এবং প্লেটের কালি মুছি। আচ্ছা। তো তখন আমি খুব বিব্রত, হাবিবুল আওয়াল সাহেব বলতেছেন, আমি খুব বিব্রত বোধ করলাম, আমার মাথা ঘুরতে থাকলো।
আমি খুব অপরাধ বোধে তাকে বললাম, আপনি কি আমার উপর রাগান্বিত? উনি বললেন, না, আপনি খুব ভালো মানুষ, আপনার কোনো দোষ নাই, পুলিশ ঘুষ খায় আমার বিরুদ্ধে এটা করছে, আপনি কি করবেন? তখন আমার মধ্যে একটা অপরাধ বোধ জাগ্রত হইলো। আমি কাজটা কি করলাম? আমি তো ওনার কোর্টে জানতে চাইতে পারতাম যে ওই ছাপাখানার মালিক কে, ম্যানেজার কে, তাদেরকে না দিয়ে আমি একটা কর্মচারীকে এইভাবে রায় দিয়ে দিলাম। তো এইরকম কত মামলার রায় জানি আমার কারণে প্রচুর লোক জেল খাটতেছে। আমার মধ্যে এটা জাগ্রত হলো। এটা একটা বিরাট ব্যাপার। এটা কেউ স্বীকার করে না সাধারণত। উনি এরকম একটা বিব্রতকর বিষয় নিয়ে আলাপ করছে। আচ্ছা। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে দায় ইনডেমনিটি অর্ডিন্যান্স, যেটা জি। শেখ মুজিব হত্যা মামলার বিচার করা যাবে না এই মর্মে। তো এইটা যখন আওয়ামী লীগ ফার্স্ট টার্ম ক্ষমতা আসলেন, তখন এটা নিয়ে আলাপ হচ্ছিল যে আওয়ামী লীগের যেহেতু 2/3 মেজরিটি নাই, এটা ফিফথ অ্যামেন্ডমেন্টটা সংসদ সংবিধানের বাতিল করতে তো আওয়ামী লীগ পারবে না। পারবে না। তাহলে এটা, তাহলে ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিল না করলে এই বিচারও করা যাবে না। তখন উনি প্রধানমন্ত্রীর সামনে সমস্ত বড় বড় আইনজীবীদের সামনে বললেন যে না, এটা সংবিধানের অংশ না, ইনডেমনিটি অর্ডিন্যান্সটা সংবিধানের অংশ না, এইটা বাতিল করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নাই। আচ্ছা। তখন সবাই একবারে চুপ চুপ করে রইলো, কিভাবে এটা? তখন উনি তখন আব্দুল মতিন খুসরো ছিলেন প্রতিমন্ত্রী। আইন। ওনাকে বললেন যে আপনি একটা কমিটি গঠন করে দেন, কমিটিটা ডিসিশন নিবে। তো কমিটি গঠন করার পরে উনি সমস্ত লোকদের সামনে ব্যাখ্যা দিল যে এই সামরিক শাসন আমলে ধরেন 100টা অর্ডিন্যান্স হয়েছে, 100টা অর্ডিন্যান্স তো ফিফথ অ্যামেন্ডমেন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ওই অর্ডিন্যান্স গুলি তো প্রত্যেকটা আলাদা আলাদা আইন। তো ওই আইনগুলি কি যে কোনো সময় বাতিল করা যাবে না? ওই আইনগুলি কি সংশোধন করা যাবে না? এতে কি ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিলের প্রয়োজন আছে? পরে দেখলো যে কমিটি সিদ্ধান্ত দেখলো যে না, তার কথা তো ঠিক। পরে এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল হইলো। তো যেদিন বিলটা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে পাশ হইলো, সেদিন গেজেট আকারে জারি হলো, সেদিন আব্দুল মতিন খসরু পরদিনই পূর্ণমন্ত্রী পদে উন্নীত হয়েছে। তো আরেকটা বিষয় উনি দেখলাম, ওনার বইটার পিছনে উনি ওনার শাসন আমলে যতগুলি আইন ওনার উদ্যোগে হয়েছে, 49টা আইনের সংশোধন অথবা উনি নিজে করছেন এরকম উল্লেখ আছে এখানে, 49টা আইনের কথা। এইটা একটা আইন 180-তে যেটা বললাম দায় মুক্তি অধ্যাদেশ, এটাতে ওনার একটা ভালো অবদান আছে। আরেকটা বলি, জেল হত্যা মামলা। জি। কাজী আবিবুল হাওয়ালের বাবা ছিলেন কাজী আব্দুল আওয়াল। জি। তো জেল হত্যা যখন হয়, তখন উনি ছিলেন ডিআইজি প্রিজনস। কাজী আব্দুল আওয়াল ছিলেন ডিআইজি প্রিজনস ওই জেলের। জি। তাহলে 3 নভেম্বর 1975 সালে হত্যাকাণ্ডটা হয়। ওনার বাবা 4 নভেম্বর উনি বাদী হয়ে মামলা করেন। তাহলে ওনার বাবা ছিলেন জেল হত্যা মামলার বাদী। তো এটা নিয়ে উনি আলাপ করছেন যে আমাদের কাছে অনেক ডকুমেন্ট ছিল, ওইসব ডকুমেন্ট আমরা কোর্টকে সরবরাহ করি। এটা নিয়ে একটা আলাপ হয়েছে। 111 সরকারের আমলে প্রধান বিচারপতির সন্ধানে, জি। এটা নিয়ে দেখলাম প্রথম আলো এটা ইয়া করছে, এটা নিয়ে একটা ইয়া করছে। ওই সময় প্রধান বিচারপতি ছিলেন মোহাম্মদ রুহুল আমিন। জি। তো উনি যখন চলে যাচ্ছেন, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম। তো ফজলুল করিম খুব শক্ত লোক ছিলেন, অনমনীয় ছিলেন। তো আর্মি, সেনাবাহিনী ফজলুল করিমকে চাচ্ছে না, ওনারা চাচ্ছেন আর একটু নমনীয় লোক। তো এর পরবর্তীতে যে আছেন মাননীয় বিচারপতি এম এ রুহুল আমিন। তো রুহুল আমিনকে চাচ্ছেন। তো এই রুহুল আমিনের সাথে মিটিং করার জন্য আর্মির অফিসাররা একজন যুগ্ম সচিব আনোয়ার সাহেবের সাথে যোগাযোগ করে, আনোয়ার সাহেবের সাথে আর হাবিবুল আওয়াল সাহেবই যোগাযোগ করাই দিছে। করে রুহুল আমিনের সাথে প্রথম এই ব্রিগেডিয়ার এটিএম আমিন এবং যে মেজর জেনারেল মাসুদ, যখন খুব আলাপ আলোচনা মাসুদ সাহেবের পাওয়া যেত, ওনারা একটা গোপন মিটিং করে। মিটিং করার পরে দেখা গেল যে না, তারা সন্তুষ্ট হইলো না। তারা হাবিবুল আওয়াল সাহেবরে বললেন যে আপনারা একটু নাম্বার ওয়ানের সাথে একটা মিটিং হবে, গোপন মিটিং, কেউ জানবে না। নাম্বার ওয়ান কি? সেনাবাহিনীর প্রধান মইনি আহমেদ। পরে উনি বলতেছেন যে উনি এবং আনোয়ার সাহেব, সচিব যিনি, তার সাথে নিয়ে দুটি ডাউস সাইজের পাজেরো জিপ নিয়ে ব্রিগেডিয়ার এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার গোলাম মোহাম্মদ সহ আর্মির হেডকোয়ার্টারে নিয়ে আপনার মইনি আহমেদ সাহেবের সাথে এই বিচারপতি এম রুহুল আমিনের সাথে আলাপ হয়েছে। হওয়ার পরে তারা সন্তুষ্ট হইলো। হওয়ার পরে গেজেট জারি হইলো, উনি প্রধান বিচারপতি হইলেন। এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে, খুবই স্পর্শকাতর ব্যাপার। অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে, উনি আইন মন্ত্রণালয়ের আহ সচিব যখন ছিলেন,
তখন বিচারপতিদের সাথে কিন্তু ওনার নিয়মিত সংঘর্ষ হইতো, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। বিচারপতিদের সাথে ওনার সংঘর্ষ হইতো। আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করি, সেটা হচ্ছে আমরা একটা বিষয় দেখি যে কারোর বিরুদ্ধে যখন একটা মামলা হয়, ওই মামলার রায় হওয়ার আগেই সে হাজতে অনেক বছর থেকে যায়। হুম, হুম, হুম। তো এখন মামলা রায় হওয়ার পরে 10 বছর রায় হইলো, কিন্তু হাজতে সে 5 বছর খাটলো। এই বিচারটা হইতেছিল। উনি ওনার বইয়ের 234 পৃষ্ঠায় বলতেছে যে সহকারী দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ পদে ফৌজদারি মামলার বিচার আমাকে করতে হইতো। তো ফৌজদারি মামলার বিচার করতে গিয়ে ওনার এই বিষয়টা নজরে আসলো যে একটা লোক হাজরে বিচার হাজতে খাটতেছে, আবার রায়ে খাটতেছে। তো উনি 2003 সালে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তো উনি তখনের মন্ত্রী সাহেবকে বললেন, মাননীয় মন্ত্রীকে, যে 1898 সালের এই ফৌজদারি কার্যবিধি 35-এর ক ধারা যদি একটা সংযোজন করা যায়, যে রায়ের পরে যে শাস্তিটা হবে এটার থেকে হাজত বাসটা মাইনাস করা হবে। তো সেটা মাননীয় মন্ত্রী এক হইলেন, ওই অনুযায়ী 35-এর ক সংশোধন করা হলো, সব আইন আকার গেজেট আকারে প্রকাশ হইলো। এইটা একটা বিরাট উপকার হয়েছে মানুষের, অবশ্যই, সাধারণ অবশ্যই। মানুষের একটা বিরাট উপকার হয়েছে। আমি এটা পড়া খুবই আনন্দিত হয়েছি অবশ্যই। যে ওনার দ্বারা যে এত বড় একটা কাজ হয়েছে, আমি এটা শুনে খুবই আনন্দিত হয়েছি। তা আরেকটা বিষয় হলো, উনি আইনমন্ত্রীর উপসচিব, ওনার সাথে বিচারপতিদের খুব খারাপ সম্পর্ক। তো একবার হুমায়ুন এগুলো নিয়ে আহমেদ তখন ওনার, পত্রপত্রিকা অনেক রিপোর্টও হতো যে তার পক্ষে বিপক্ষে হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো হুমায়ুন আহমেদ তার বিকালে একটা উপন্যাসে একবার লেখলেন যে আগে জজেরা ঘুষ খাইতেন না, এখন জজরাও কাতলা মাছের মতো হাঁ করে থাকে ঘুষ খাওয়ার জন্য। আচ্ছা। এই বিষয়টা যখন উনি লেখলেন, সারা বাংলাদেশের সমস্ত জজরা হাইকোর্টে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে একটা বিচার করবে, এই নিয়ে বিরাট আন্দোলন চলতেছে সারা দেশে। তো এটার নেতৃত্বে ছিল বিচারক, এই যে নাজমুন আরা সুলতানা, এখন আচ্ছা। রিটায়ারমেন্টে চলে গেছে, আপিল জি। বিভাগে ছিলেন যে। ওনার নেতৃত্বে তখন ছিল, উনি ছিলেন তখন ফরিদপুরের জেলা জজ। আচ্ছা। তো ওনার নেতৃত্বে যখন এটা ব্যাপক আন্দোলন হচ্ছে, উনি একমাত্র বিচারপতি, কাজী হাবিবুল আওয়াল, উনি বলতেছেন যে না, এটা তো একটা উপন্যাসের কথা, জানালার ওপাশে উপন্যাসের কথা, উপন্যাসের চরিত্র, এটা দিয়ে ওনার বিরোধিতা করা উচিত হবে। তো ওনার কথা শুনলো, কিন্তু কেউ তো আর ওনার কথা পাত্তা দিল না। এটা হাইকোর্টে আর আদালত অবমাননার একটা মামলা হইলো। ওই সব মামলাটা আর আগায় নেই খুব একটা, গিয়ে একসময় গিয়ে থেমে গেল। আচ্ছা, এইটা নিয়ে উনি উল্লেখ করছে, একসময় হুমায়ুন আহমেদ ওনাকে ফোন দিয়ে কৃতজ্ঞতা জানাইছে। উনি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন, এটাও বললেন যে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মিটিং করছি, এত সম্মানিত বোধ করিনি কখনো, হুমায়ুন আহমেদের ফোন পেয়ে যে সম্মানিত বোধ করছি। আচ্ছা, উনি দুইজন রাষ্ট্রপতিকে খুব মানে ভালো মানুষ হিসেবে সার্টিফাই করছেন। একজন হচ্ছেন আপনার ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি, আচ্ছা, ইন্টারেস্টিং। আরেকজন আরেকজন হচ্ছেন আব্দুল হামিদ। আচ্ছা। তো ইয়াজউদ্দিন আহমেদ সাহেব যে কোনো বিষয়ে হাবিবুল আওয়াল সাহেবের খুব সহায়তা নিতেন ওই সময়। তো আমার সবচেয়ে অবাক লাগছে যে বিষয়টা, সেটা হলো যে রাষ্ট্রপতি একদিন ওনাকে ডেকে আনলেন, আইনা বললেন যে তুমি তো সেশন জজ ছিলা, আমার 4টা নথি একটু দেখো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির শাস্তি ক্ষমা করতে হবে, এই বিষয়টা তুমি একটু দেখে দাও। তো উনি পরে 2 ঘন্টা সময় নিয়ে 4টা নথি দেখলেন। দেখে উনি বললেন যে দুজন আসামির শাস্তি আপনি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করে দেন, আর দুইজনেরটা ফাঁসি রাখেন। রাষ্ট্রপতি সে অনুযায়ী কাজটা করলেন। এই জিনিসটা এখানে উল্লেখ আসছে। আচ্ছা। রাষ্ট্রপতি বলছেন যে আমি বিজ্ঞানের ছাত্র, আমি আইনের কিছু বুঝি না, তুমি একটু দেখো এটা কিছু করে দেওয়া যায় কিনা। তো এই বিষয়টাও লেখছেন এখানে। আরেকটা বিষয় হচ্ছে, এবিএম খায়রুল হকের রায়ে কিন্তু ওনার আপনার আইন সচিব পদে ওনার নিয়োগ অবৈধ হয়েছে, আচ্ছা। এবিএম খায়রুল হক। তো এই বিষয়টা এখানে উনি উল্লেখ করছেন। তো যখন ওনার আইন সচিবের পদটা চলে যায়, উনি তখন একবারে বেকার। উনি তখন কি করবে? তখন 2000 আব্দুল মতিন খুসরোর হস্তক্ষেপে 2010 সালে উনি সংসদ সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তো তখন আব্দুল হামিদ ছিলেন স্পিকার, উনি ছিলেন অস্ট্রেলিয়াতে ভ্রমণরত। তো আচ্ছা। উনি আসলেন, আসার পরে ওনাকে সালাম দেওয়ার সাথে সাথেই উনি সালাম নিলেন না, মুখ গম্ভীর করে রাখলেন। 2 দিন বাদে সচিবালয় থেকে তার নিয়োগপত্র বাতিল হয়। আচ্ছা। তার মানে কোনো কারণে উনি যেহেতু কোর্টের লোক ছিল, হাবিবুল হুম, আওয়াল সাহেব সন্দেহ করতেছেন হুম, নিচে সচিবরা তার, আরে সরি, জাজেসরা তার কান ভারী করছে। হুম। এই জন্য ওনার নিয়োগ বাতিল হয়েছে। এরপরে এর কয়েকদিন পরে 2010 সালের এপ্রিল মাসের 3য় সপ্তাহে
ওনাকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সচিব হওয়ার পরে উনি ওইখানে অনেকগুলি মানে নতুন নতুন আইন, ধর্ম এই ওয়ারিশন আইন, হিন্দু সম্পত্তি ভাগের ভাগের আইন, এরকম বিভিন্ন আইনের কথা উনি উল্লেখ করছেন। এইসব বিষয় নিয়ে উনি অনেক মানে কার্যকর আইন করছেন। আরেকটা বিষয় আমি দেখছি, সেটা হচ্ছে উনি তো পরে প্রতিরক্ষা সচিব হন। হ্যাঁ। প্রতিরক্ষা সচিব হওয়ার পর আমার সবচেয়ে অবাক লাগছে যেটা, সেটা হচ্ছে সামরিক বাহিনীর বিচার হয়তো মার্শাল কোর্টে, তো মার্শাল কোর্টের আপিলটা কে করে? মার্শাল কোর্টের যে কোনো রায় আপিল কে করে? এটা কিন্তু আমার একবারে জানা ছিল না, কে আপিল করে। উনি বলতেছেন সামরিক কোর্ট মার্শালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ হচ্ছেন সেনা বা বিমান বাহিনী প্রধান। আচ্ছা। আমি শুনে অবাক হইলাম যে তারা আপিল করে। তো উনি বলতেছেন যে আমার সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে সেনাবাহিনীর প্রধানের। কেন? আমি বললাম যে না, সেনা আপিল আপনি করতে পারবেন না, সেনাবাহিনীর প্রধান বা বিমান বাহিনীর প্রধান আপিল করতে পারবেন। তিনি কোর্ট মার্শালের রায় সিদ্ধান্তের উচ্চতর একজন কর্তৃপক্ষ উনি নিযুক্ত করার চেষ্টা করছে, এবং উনি আইন সংশোধন করার জন্য চেষ্টা করছে। তো এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে এক মন্ত্রিসভাতে বাহিনী প্রধানদেরকে ডেকে তারা একটা যুক্তি দিচ্ছে। দেওয়ার পরে বাহিনী প্রধানরা যুক্তি দিল যে সেনা আইন খুব কঠোর, না হলে সৈনিকদের মধ্যে কমান্ড এবং ডিসিপ্লিন প্রয়োগ করা কঠিন হতে পারে। আমি ক্যাবিনেট সভাতেই বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সেনা আইনগুলো যথেষ্ট কঠোর, তারপরও 75 সাল থেকে 18 থেকে 19 বার সেনা বিদ্রোহ হয়েছে। ভারত এবং বিলেতে সেনা আইনগুলো অনেক শিথিল, অনেক উদার, দেওয়ানি উচ্চ আদালতে আপিলের সুযোগ আছে। সেসব দেশগুলিতে কিন্তু সেনা বিদ্রোহ হয়েছে বলে শোনা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন, প্রত্যুত্তর উদ্ধত্তপূর্ণ হওয়া সত্ত্বেও উনি কিছু বললেন না। আমি থেমে গেলাম। তো কিন্তু এই আইনটা কিন্তু হয় নাই, হুম। এখনো কিন্তু এটা আপিল করে। উনি এই ব্যাপারটা উল্লেখ করছে যে এই আপিলটা ইয়ার সেনাবাহিনীর প্রধানের হাতে থাকার কারণেই জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের আমলে নিরপরাধ সেনা কর্মকর্তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে কোর্ট মার্শাল করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু কোর্ট মার্শালটা সেনাবাহিনীর প্রধানের হাতে আপিল চাচ্ছে, হুম। তো এই বিষয়টা উনি এখানে উল্লেখ করছেন। এরপরে সেনা বাহিনীতে থাকার সময় উনি বিভিন্ন আইন সংশোধন করা থেকে শুরু করে, এছাড়া উনি আমাদের যে আবহাওয়া বিভাগটা, এটাও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনই। অধীনে। ওই সময় আবহাওয়া আইন বলতে কোনো আইন ছিল না, ওই আইনটা উনি সংশোধন করছেন। আইনটা উনি নতুন করে করছেন, এই বিষয়টা এখানে উল্লেখ করছেন আর কি। আচ্ছা। তো সম্পূর্ণ ইন্টারেস্টিং সব। বইটা পড়ে আমি পরে আমি যথেষ্ট মুগ্ধ হয়েছি। আহ, এবং এবং এই যদি হলো আমি বিষয়টা। একটু একটু জানতে চাই এই জায়গাটা, যে আপনি খুব থরলি বইটা পড়েছেন মনে হচ্ছে, যে যেহেতু আপনি অনেক মানে খুঁটিনাটি অনেক বিষয় আজকে এই আলোচনায় আপনি তুলে আনতে পেরেছেন। আমি যদি ঠিক আপনার কাছ থেকে জানতে চাই যে এই বইয়ের আহ, কোনো একটা বিষয় ছোট্ট করে যদি বলেন যে আপনার মনে খুব বেশি দাগ কেটেছে। আপনি অনেকগুলো ঘটনা বলেই ফেলেছেন, তারপরে কোনো একটি ঘটনা যেটা আপনার মনে খুব বেশি দাগ কেটেছে। যেটা দাগ কেটেছে সেটা হচ্ছে, আমার কখনো কখনো মনে হচ্ছে আর উনি এই হয়তো আওয়ামী লীগের সাথে আছেন। আমি ওনাকে, আমরা তো বাংলাদেশে সাধারণত পাঠকরা যে কোনো একজন লেখকরা আগেই ক্যাটাগরাইজ করার চেষ্টা করি সে আসলে কোন শ্রেণীর লেখক। তা আমরা একটা আমি ওই পলিটিক্যাল জ্ঞানে কালার দেওয়ার চেষ্টা করি শুরুতেই। পলিটিক্যাল কালার দেওয়ার জন্য আমি নেমেছি, যে ওনাকে আমার আওয়ামী লীগের এখন একটু ফেভারে মনে হচ্ছে। উনি হঠাৎ করে বললেন যে জেনারেল মঞ্জুরের হত্যা মামলার রায়টা আহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 বছর ঝুলাইয়া এটা থেকে সুবিধা নিলেন। এই কথাটা উনি এক জায়গায় বলে ফেললেন। আচ্ছা। তা আমি তো শুনে একেবারে সিরিয়াস একটা কথা উনি এক জায়গায় বলে ফেললেন। এরপরে ব্যারিস্টার মওদুদ, এই যে রায়টার এই বিচারপতিদের বয়স বাড়ানোর বিষয় নিয়ে যে কথা ইয়েটা বললেন, এটাও উনি এমন ভাবে এখানে মেনশন করলেন যে যে স্যার এটা করা কি উচিত হবে কিনা। মওদুদ সাহেব বললেন এটা আপনার কাজ না, এটা আমার কাজ। হুম। তো এই বিষয়টা বলে আবার উনি বললেন যে আপনি যখন ব্যারিস্টার মওদুদের কারণে এবং এই আইনের কারণেই 17 বছর ধরে বিএনপি ভুগতেছে। উনি এই বিষয়টা, এবং উনি এরশাদের বিভিন্ন জায়গাতে সামরিক শাসকের এখানে অনেক অনেক প্রশংসা করছে বিভিন্ন মৌলিক কাজের আর কি। এরশাদের তো কিছু মৌলিক কাজ ছিল, ওইটা উনি উল্লেখ করছে। আর দ্রুত বিচার নিয়ে একটা বিষয় উনি উল্লেখ করছে, আমার এই বিষয়টা জানা ছিল না। ফৌজদারি আইনের কিছু বিচার যেমন কিছু সময় বাধা আছে, যে 6 মাসের মধ্যে বিচারটা হইতে হবে, 3 মাসে বিচারটা হইতে হবে। তো কোনো একটা মামলা 3 মাসের মধ্যে হতে হবে, কোনো কারণে যদি কোর্ট ওই 3 মাসের মধ্যে বিচারটা না করতে পারে ওই মামলা অটোমেটিক খারিজ হয়েছে।
আচ্ছা খারিজ হয়ে ওর আসামিরা ছাড়া পেয়ে যায়, এই বিষয়টা আমার জানা ছিল। আচ্ছা। তো ওই সময় ইয়াতে আপনার জুডিশিয়ারিতে এই বিষয়টা খুবই আলোচনা হইতো। আমরা যেমন বলি না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, ডিনাইড। ওই সময় এই বিষয়টা আলাপ হইতো যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। তো এই বিষয়টাও উনি এখানে উল্লেখ করছে যে এই বিষয়টা নিয়ে উনি চেষ্টা করছিলেন এই সমাধান করার জন্য, উনি পারে নাই এই বিষয়টা দেয়া এই সমাধান করতে। তো আমি দেখলাম যে না, সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে উনি নির্মোহভাবে এই বইটা উল্লেখ করছে। উনি লাস্টে একটা কার্টুন ছাপাই দিছে এখানে, যে আচ্ছা কার্টুনটার মধ্যে একটা পত্রিকা, জাতীয় পত্রিকা, উনি আহ, নির্বাচন নিয়ে চিন্তিত এরকম করে একটা ব্যঙ্গ কার্টুন ওনাকে নিয়ে ছাপাইছে। ওই কার্টুনটা উনি বইয়ে ছাপাই দিছে, দৈনিক খবরের কাগজে এটা ছাপাইছিল, আচ্ছা এটাও ছাপাই দিছে। আচ্ছা। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে ধরেন বইয়ে আমরা বুঝতে পারি যে যেহেতু তিনি প্রশাসনের বিচার বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন এবং মূলত তিনি তার অভিজ্ঞতাগুলো স্মৃতিগুলো এই বইয়ের সন্নিবেশিত করেছেন, কিন্তু আপনি একজন পাঠক, আপনি বইটা পড়তে পড়তে হুম আপনি বইটা পড়তে পড়তে একজন পাঠক হিসাবে বইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এই বই বই এবং লেখক দুইজনকে আমরা খুব সংক্ষেপে এটা একটু শুনবো। ওনার মতে যে নির্মোহ লেখকের পক্ষে আসলে এই বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে একটা বই লেখা সম্ভব, অন্যদের পক্ষে এটা খুবই কঠিন। উনি ফোকাসটা খুবই ক্লিয়ার ওনার। উনি এই পুরা বইটা রাজনীতি এরশাদের আমল থেকে উনি যেভাবে বর্ণনা করে আসছেন, খুবই নির্মোহ বর্ণনা। এরশাদ সাহেব ওই আগের রাতে স্বপ্ন দেখতো যে ওই মসজিদ উনি নামাজ পড়ছেন, পরের দিন ওইখানে গিয়ে নামাজ পড়তো, ওই সব বিষয়ে উনি উল্লেখ করছেন। আরেকটা বিষয় হচ্ছে, উনি প্রতিরক্ষা সচিব থাকার সময় আমাদের সিপাহীরা, সৈনিকরা কিন্তু আপনার 35 বছর বয়সে অবসর গ্রহণ করে। উনি অবাক হয়ে গেলেন যে এইটা কি ধরনের কথা। উনি এত ট্রেনিং করার পরে 35 বছরে অবসর গ্রহণ করবে কইরা, ব্যাংকের সিকিউরিটি গার্ড হবে, ওই অন্য চাকরি করবে। উনি এটা আইন পরিবর্তন করে বললেন যে না, এটা 45 করতে হবে মিনিমাম। আচ্ছা। এটা করতে না পারে মিনিমাম পরে 40 করা হয়েছে। এটাও কিন্তু বিরাট ব্যাপার, কারণ এটা প্রচুর খরচ হয় এখানে হুম। রাষ্ট্রের। তো এই উনি পুরা বিষয়টা নিয়ে যে ওনার যে মেধা উনি বিভিন্ন জায়গায় ব্যবহার করছে, আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন একটা অনেক কাজ করছে, যেমন হাজত বাসার আইনটা, ইনডেমনিটি অর্ডিন্যান্স, সেনাবাহিনী সৈনিকদের বয়সের ব্যাপারটা। আমি আমি ওনার উপরে একদম কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ মুগ্ধ। কিছু মানুষের আমরা আমরা মুগ্ধ। শেষ করব মেহেদী, এবং শেষ করার আগে যদি আমরা মানে এই বই পড়া এবং এই বইটি নিয়ে আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন বা যারা বই পড়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কারণ আমরা প্রায়শই শুনি যে মানুষ এখন আর আসলে বই পড়তে চায় না। মানুষকে বই পড়ার আগ্রহী বা আমরা কিভাবে করতে পারি? আহ, আসলে যার যে বিষয়ে আগ্রহ, তার ওই বিষয়ে চ্যানেলে বইটা আগায় গেলেই তার জন্য ভালো। আমার সাধারণত কবিতা সাহিত্য আর গবেষণা, রাজনৈতিক আলেখ্য, এগুলির উপর আমার খুব ইয়া। এই বইটা লেখা হয়েছে বিচার ও প্রশাসন নিয়ে, ফলে দুইটাই কিন্তু টেকনিক্যাল বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনার জুডিশিয়ারি সম্পর্কে টুকটাক ধারণা না থাকলে বইটা একটু পরে বুঝতে আপনি কুলে উঠতে পারবেন, হ্যাঁ, বইটা মিনিমাম পড়তে একটা আগ্রহ খুব ধারণা কঠিন। থাকতে হবে। হুম। হ্যাঁ, তো আমার ওই আগ্রহ থাকার কারণে আমি ভীষণ ইয়া পাইছি এই বইটা পড়ে। আমার মনে হয় বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে, ঘটনাপ্রবাহ রাজনীতি নিয়ে যারা একটা নির্মোহ আলোচনা দেখতে চায়, শুনতে চায়, তার এই বইটা আসলে পড়া উচিত। অ- বেশ। খুব অসাধারণ বই ওনার। আমি আশা করি হাবিবুল আওয়াল সাহেব এই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ করে ওনার এই 5 বছরের উপর উনি একটা বই লিখবেন। আমি নিশ্চয়ই, ওইটা বিশেষ আশা করে করি, আমি নির্বাচনে তার যে অপেক্ষায় আছি। অভিজ্ঞতা। হ্যাঁ, জি সেটা জি। আমরাও আশা করব যে মানে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন এবং নির্বাচন আয়োজন অনুষ্ঠান, এই সময়কার যে অভিজ্ঞতাগুলো, আমি আপনার সঙ্গে মেহেদী সম্পূর্ণ একমত যে আমরা প্রত্যাশা করব যে তিনি কখনো এই সব বিষয় নিয়েও একটা বই লিখবেন। আমরা এই জায়গাটা আজকে শেষ করতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম কুমিল্লার ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ মেহেদী মির্জা। আহ, তার সঙ্গে আমরা আসলে কথা বলছিলাম কাজী হাবিবুল আওয়ালের যে একটা বই বিচার ও প্রশাসন ভেতর থেকে দেখা, এই বইটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, বাংলাদেশের পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে। এবং মেহেদী মির্জা খুব চমৎকারভাবে বইয়ের উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে তুলে এনেছেন। আমরা এই আলোচনাটি চালিয়ে যাব দর্শক। আমরা বিভিন্ন যারা বই পড়েন, কাছাকাছি যারা বই পড়েন, হয়তো আমরা ভবিষ্যতে
মেহেদীকেও আবার রিকোয়েস্ট করব তার নতুন পড়া কোনো বই নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আপনারা যারা আমার এই আলোচনাটি শুনছেন, আপনাদের মধ্যেও যারা আগ্রহী যে আপনার পছন্দের কোনো বই নিয়ে কথা বলতে চান কিংবা সদ্য পড়া কোনো বই নিয়ে কথা বলতে চান, নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শেখ মেহেদী মির্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এতক্ষণ সময় দিলেন এবং খুব চমৎকারভাবে বইটি নিয়ে আলোচনা করলেন। দর্শক, আপনার আপনাকেও ধন্যবাদ সাগর ভাই, বইয়ের আলোচনা আসলে খুবই মনোমুগ্ধকর আলোচনা। ধন্যবাদ সবাইকে।